Okay. So, okay. So we are probably starting this chapter for our next class. Okay. ভাই স্ক্রিন তো দেখা যায় না। স্ক্রিন দেখাবো কোনো সমস্যা নেই। ওকে, ক্লিয়ার দেখা যায়? হ্যাঁ। আচ্ছা, তো আমরা আজকে আমাদের গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা স্টার্ট করব, যেটা বাংলা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ, এরকম একটা বাংলা। তো চ্যাপ্টারটা আসলে খুবই ইজি, আর মোটামুটি বলা যায় এই চ্যাপ্টার অনেক কিছু আমরা ইউজ করবো, এমন কিছু যেগুলো ওয়ার্ক এনার্জি এবং এসএইচএম আমরা দেখে আসছি। তো খুব বেশি প্যারা হবে না, আর এই টাইপের জিনিস আমরা এসএসসি তেও করে আসছি। তো আসলে খুব বেশি চাপ পাওয়ার কথা না। হোপফুলি উই উইল হ্যাভ আ ভেরি গুড সেশন উইথ দিস চ্যাপ্টার। আচ্ছা, তো তাহলে গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশনের বেসিক আইডিয়াটা হচ্ছে আমরা পৃথিবী বা টোটাল মহাবিশ্বে বা স্পেসে, টোটাল ওয়ার্ল্ডে, ইউনিভার্সে প্রত্যেকটা বস্তু, প্রত্যেক দুইটা বস্তু, আমরা দুইটা বস্তুকে রেফারেন্স হিসেবে কনসিডার করে কম্পেয়ার করি। প্রত্যেক দুইটা বস্তু অ্যাকচুয়ালি একে অপরকে আকর্ষণ করে। হ্যাঁ, সো এই ফোর্সটা হচ্ছে শুধুমাত্র অ্যাট্রাকটিভ ফোর্স, রিপালসিভ না। হ্যাঁ, প্রত্যেকটা বস্তু একে অপরকে নিজের দিকে টেনে নিতে চায় আসলে। হুম, তো এই এই যে বল, এই যে তাদের মধ্যে একটা ফোর্সের কথা বললাম, দিস ফোর্স ইজ অনলি অ্যাট্রাক্টিভ। একজন আরেকজনকে জাস্ট আকর্ষণই করে। হ্যাঁ, আমরা চার্জের ক্ষেত্রে দেখে আসছিলাম যে বিকর্ষণ করতে পারে, depends on the nature of the charge. But at this case, for gravity or gravitation, there will be no repulsive force, শুধুমাত্র attractive। আচ্ছা, এই রিলেটেড আমরা একটা ডেফিনেশন যদি জানি যে গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশন কি। সো গ্র্যাভিটেশনের ডেফিনেশন দ্বারা এরকম: গ্র্যাভিটেশন কথাটা মানে হচ্ছে মহাকর্ষ। ওকে, সো এই টার্মগুলোর বাংলা আপনারা লিখে নিন, হ্যাঁ, নাহলে পারবেন না। বাংলা লেখা আসলে এখানে প্যারা, এগুলো লিখে ক্লিয়ার বুঝাতে পারতেছি এই পর্যন্ত? ওকে, সো তাহলে কথাটা হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে আমরা মহাকর্ষ বল, গ্র্যাভিটেশন বলি। ওকে, দা অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন any two object of the universe is called gravitation. Okay, so this is the definition. So এই ডেফিনেশনটা দিতে পারলেই আসলে ফুললি মার্কস পেয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এর বাইরে আসলে কোনো ডেফিনেশন এখানে নাই। ওকে, তো আমরা ডিরেক্টলি আসলে খুব বেশি যে আলোচনা করবো তাও না, আমরা হচ্ছে ডিরেক্টলি আমাদের নিউটনের গ্র্যাভিটেশনের লতে চলে যাবো। এটা আমাদের ফান্ডামেন্টাল ল অ্যাকচুয়ালি, এই গ্র্যাভিটির। ওকে, একটা কথা বলে নেই, এই যে নিউটনের যে ল গুলা বা গ্র্যাভিটেশন, এই জিনিসগুলো আসলে হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সে কাজ করে, বাট মডার্ন ফিজিক্সে যে এই সূত্রগুলোর কাজ করে না। আমরা যখন হায়ার স্টাডিজে বা এরকম ফিজিক্স যদি কখনো কারো পড়ার সুযোগ হয়, তখন দেখবো যে এই নিউটনের ল গুলা অনেক পুরাতন, 400-500 বছরের পুরাতন। এর এর কাউন্টার পার্টে হচ্ছে আমাদের আইনস্টাইনের কিছু ল আসে, ওগুলো হচ্ছে খুব রিসেন্টলি ডিসকভার হয়েছে। So এই জন্য আমরা তাকে বলি মডার্ন ফিজিক্স, এটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। So Newton's law, Newton's physics is classical physics, and the later part, which was discovered 200 or 100 or 150 years ago, এটা হচ্ছে আমাদের মডার্ন ফিজিক্স। এটা আমরা শিখবো, আমরা আমাদের সেকেন্ড পেপারে শিখবো। ওকে, সো আমরা নিউটনস গ্র্যাভিটেশনাল ল, এই লটা আসলে জানে না এমন কোন স্টুডেন্ট যদি থেকে থাকে তাহলে সে একটা ক্রিমিনাল। ওকে, সো বেসিকলি খুবই সাধারণ একটা জিনিস, খুবই ইজি একটা জিনিস, তো এটা নিয়ে আসলে খুব বেশি ডিসকাস করার কিছু নেই। আমরা বলছি যে মহাবিশ্বে অর্থাৎ ইউনিভার্সে যে কোনো দুইটা বস্তু নিব আমরা, তাদের মধ্যে একটা ফোর্স কাজ করবে। সেই ফোর্সটাকে আমরা বলি হচ্ছে গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। তো আমরা ধরে নিচ্ছি আমাদের জন্য ওই দুইটা বস্তু বা দুইটা ম্যাস হচ্ছে N1।
m1 হচ্ছে প্রথম বস্তুটার ভর আর দ্বিতীয় বস্তুটার ভর হচ্ছে m2, এবং এই দুইটা বস্তুর সেন্টার হচ্ছে এখানে, সেন্টার, এই বস্তুর সেন্টারটা হচ্ছে এখানে। সো এই দুইটা বস্তুর মধ্যে সেন্টার টু সেন্টার একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটাকে বলি হচ্ছে আমরা আর। ক্লিয়ার? সো আমাদের m1 হচ্ছে, এই পর্যন্ত বুঝি, হ্যাঁ বুঝছি। mass of the first object, m2 mass of the second object. ওকে, এই যে আর আর কি ছিল তাদের মাঝে যে ডিস্টেন্স, কোন মাঝে, আমি কিন্তু বারবার বলি এটা হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দুইটা বস্তু। ক্লিয়ার? সো দ্য ডিস্টেন্স বিটুইন দি টু অবজেক্টস, এটা অবশ্যই কি সেন্টার টু সেন্টার, মনে থাকে জানো? হ্যাঁ, সেন্টার টু সেন্টার, এটা যেন মাথায় থাকে, এটা আমাদের ফিউচার অনেক কিছু ডিফাইন মেটেরিয়ালস হবে। ওকে, এরকম যদি একটা সিস্টেম আমাদের কাছে থাকে, বা আমরা যদি দেখি কোনো জায়গায় দুইটা বস্তু আছে পাশাপাশি বা একটা দূরত্বে, তাদের মধ্যে অটোমেটিক্যালি একটা ফোর্স কাজ করে, এন্ড দ্যাট ফোর্স ইজ কল্ড গ্র্যাভিটেশন। এবং এই গ্র্যাভিটেশনের ফোর্সটাকে আমরা হচ্ছে আমাদের নিউটন যে আছে সে এক্সপ্লেন করছে এইভাবে যে, ওকে, এই এই গ্র্যাভিটেশন ফোর্সের কিন্তু ইউনিফাইড একটা ডিরেকশন আছে, তাই না? বলেন তো এই বস্তুটা একে কি করবে? হ্যালো, হ্যালো, জি ভাইয়া। এই বস্তুটা এই m2 বস্তুকে কি করবে? হুম? আকর্ষণ করবে। কি করবে? কথা বলেন ফার্স্ট। কি করবে? বিকর্ষণ। এই বিকর্ষণের কথা কে বলছে এখানে? হোয়াট ইজ দিস? আমি বিকর্ষণের কথা একবার বলছি, আমি মাত্র কয়েকবার বলছি যে দিস ফোর্স ইজ অনলি অ্যাট্রাকটিভ, রিপালসিভ কোন ফোর্স থাকে না এখানে। হোয়াট ইজ দিস? কি অবস্থা এগুলা? m1 বস্তুটা ডেফিনেটলি m2 কে আকর্ষণ করবে, কারণ এক ধরনেরই বল কাজ করে, জাস্ট আকর্ষণ বল আর কিছু না, এখানে কোনো বিকর্ষণ বল আসে না। আবার m2 বস্তুটা m1 বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে। সো m2 বস্তুর জন্য এই দিক কাজ করবে, m1 বস্তুর জন্য এই দিক কাজ করবে, রাইট? যেহেতু জাস্ট আকর্ষণ ধর্মী বল এটা। এখন এই আকর্ষণ ধর্মী বলের একটা মান আছে, নিউটন আমাদেরকে ওই মানের একটা রিলেশন দিছে অ্যাকচুয়ালি। তো যেটা বলছে সে, দ্য ভ্যালু অফ দি ফোর্স অ্যাক্টিং অন দি অবজেক্টস, সেই ভ্যালুটা ধরে নিচ্ছে হচ্ছে এফ। ওকে, ফোর্স, এই এফ এর মান, যেটা এফ আছে সেটা হয় হচ্ছে বস্তুর ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ এই এফ এর মান ইজ প্রপোর্শনাল টু দি মাল্টিপ্লিকেশন অফ দ্য টু অবজেক্টস। এবং এই বস্তুর মধ্যবর্তী যে বল এফ, তার মান দূরত্বের, ডিস্টেন্সের, মাঝের ডিস্টেন্সের যে স্কোয়ার আছে তার ইনভার্স প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্তানুপাতিক। ওকে, এবং আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের যেটা বলা যায় যে এই বল শুধুমাত্র আকর্ষণ ধর্মী, অনলি অ্যাট্রাকটিভ ফোর্স, নট রিপালসিভ, অ্যাট্রাকটিভ ফোর্স। আচ্ছা, ওকে, এই বল, এই ফোর্স ডাজেন্ট ডিপেন্ড অন কোন মাধ্যমে আছে, হ্যাঁ, বা কোন জায়গার কথা বলছি, ডাজেন্ট ডিপেন্ড অন মিডিয়াম। সো হোল ইউনিভার্সেই সেম প্যারামিটার, ঠিক আছে? হোল ইউনিভার্স এর জন্যই সেম ফর্ম। ওকে, তাই না? পুরা মহাবিশ্বের জন্য। হ্যাঁ। তারপর আসতেছে আমাদের এই বল
বস্তুদ্বয় সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। তার মানে এটা সেন্টার টু সেন্টার ওয়ার্ক করে, হ্যাঁ, কাজ করে বেসিক্যালি। মানে হচ্ছে এই সেন্টার থেকে এই বস্তুর সেন্টারের মধ্যে কাজ করে। ওকে, এখান থেকে আমাদের এইচএসসি এমসিকিউ বা এইচএসসি খ নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সো এই কোশ্চেনটা আসলে ইউজুয়ালি থাকে, অ্যাডমিশনে থাকে না এত ইজি কোশ্চেন যেগুলো আমাকে আগে দিই। তো আমরা এই পর্যন্ত দেখলাম। তাহলে আমাদের চারটা প্রপার্টি। প্রথম প্রপার্টি হচ্ছে এফ এর যে আমাদের মান বা ভ্যালু, ইউনিফাইড ভ্যালু, এফ সমানুপাতিক ছিল m1 m2, আবার এফ সমানুপাতিক ছিল হচ্ছে 1/d², r² আর কি। আমি তো ওইখানে ডি লিখছি না, আর লিখছি, আর লিখছি, হ্যাঁ। ওকে, সো এফ প্রপোর্শনাল টু 1/r²। তাহলে এখান থেকে আমরা এটাকে কম্বাইন করতে পারি, কম্বাইন করে লিখতে পারি ম্যাথমেটিক্স অনুযায়ী যে m1 m2 ডিভাইডেড বাই r²। এখন এই প্রপোর্শনাল সাইন ওঠানোর জন্য আমাদের একটা কনস্ট্যান্ট, আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসি। সেই কনস্ট্যান্টের মান হচ্ছে জি, m1 m2 ডিভাইডেড বাই r²। এখন এই যে জি, জি এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, না কি যেন বলে বাংলায়, ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট বলে এটাকে। এবং এটা ডাজেন্ট ডিপেন্ড অন প্লেস, মিডিয়াম, প্ল্যানেট, হোয়াট এভার ইউ সে, কোন গ্রহ কোথায় আছে, ডাজেন্ট ডিপেন্ড, ম্যাটার করে আসলে, ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার ট্রুলি। সো এটা হচ্ছে অল ওভার দ্য ইউনিভার্স এর ভ্যালু হচ্ছে সেম, রাইট? হ্যাঁ, ইটস কনস্ট্যান্ট। এর ভ্যালুটা আমরা শিখছিলাম 6.673 ইন্টু 10⁻11। এখন ইউনিটটা কি, ইউনিটটা আমরা বের করা শিখছিলাম না, দেখেন জি কে রেখে বাকি সব পার করে দিই। এফ, আচ্ছা এটাকে আমি একটু লিখেই দিই, এফ r² ডিভাইডেড বাই m1 m2 সমান কি লিখতে পারি, জি, রাইট? তাহলে এখান থেকে আমরা একটু নিয়ে আসতে পারি, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, তাই তো, রাইট? হ্যাঁ, ওকে, সো এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে পারেন, নইলে এভাবে বের করে দিতে পারেন। সেটাকে আমরা লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এখান থেকে আমরা মাত্রাও বের করে নিয়ে আসতে পারি। নিউটন কি ছিল, ফোর্স, ফোর্সের মাত্রা লিখবেন, মিটারের মাত্রা লিখবেন, অর্থাৎ এটা কি মিটার মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি এল না, সেটা মাত্রা আসে বেসিক্যালি এরকম যে নিউটন মানে হচ্ছে ফোর্স, ফোর্সের মাত্রা এফ, এম এল T⁻², মিটার স্কোয়ার মানে L², তারপর কেজি ইনভার্স 1 মানে m⁻1, রাইট? m⁻, কেজি স্কোয়ার হবে না এখানে, হ্যাঁ স্কোয়ার হবে, তাহলে m⁻, এটা হচ্ছে আমাদের মাত্রা, তাই না? এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে m⁻1 L³ তারপর লিখতে পারি T⁻² লিখতে পারি। দেখেন জাস্ট ভুল করছে আর কিছু। হ্যাঁ, তো এখান থেকে আমরা এটা লিখতে পারি, এটা হচ্ছে মাত্রা আমাদের। এখন এই পর্যন্ত কি বুঝছি কিনা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে, এরকম সুন্দর একটা কোয়েশ্চেন যে, আচ্ছা আপনারা, আমি কিন্তু ক্লাস রেকর্ডেড দিব না আজকে আপনাদের, ওকে? সো ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে, বুঝতে পারছি? আচ্ছা, কোয়েশ্চেনটা এরকম আসতে পারে যে জি ইকুয়ালস 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2 বলতে কি বুঝো? তাহলে আমরা ওই যে আমরা আমাদের সংজ্ঞা দেওয়া শিখছিলাম, এখান থেকে আমরা লিখতে পারি, সংজ্ঞা দিতাম কিভাবে, সবকিছুকে এক বানায় ফেলতাম, তাই না? জাস্ট এক, আর কিছুই না। হ্যাঁ, এফ ইকুয়ালস আমরা জানি জি m1 m2
ডিভাইডেড r স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি যদি ইফ m1 m2 সমান 1 কেজি আর সমান 1 মিটার হয়, তাহলে আমরা কি লিখতে পারি g ইকুয়ালস f, রাইট? তার মানে আমরা সংজ্ঞাটাকে, ডেফিনেশনটাকে এইভাবে দিতে পারি যে 1 কেজি ভরের দুইটা বস্তুর মধ্যে যদি দূরত্ব হয় 1 মিটার, তাহলে তাদের মধ্যবর্তী যে বলের মান F, সেটাই ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট। ক্লিয়ার? হ্যাঁ। এটা আপনি যে গ্রহেই করেন, যে জায়গায় করেন, ইউনিভার্সের সব জায়গায় সেম ভ্যালুই পাবেন, এই জন্য একে আমরা কনস্ট্যান্ট। আচ্ছা, তো দিস ওয়াজ আওয়ার পার্ট ফ্রম নিউটনের গ্র্যাভিটেশনের সূত্র। আমরা হচ্ছে এখন কেপলারস ল দেখবো। আমরা কেপলারের নাম শুনছি, অনেক ফেমাস একজন জ্যোতির্বিদ, তাই না? আচ্ছা, কেপলারের নাম শুনছি সবাই, তো কেপলার ল দেখবো আজকে। কেপলারস ল, ওকে। আমাদেরকে কেপলার বেসিকলি 3টা ল দিছে। আমরা একে একে 3টা লই দেখবো। এই 3টা ল খুবই ইম্পর্টেন্ট। আমাদের সময় এইচএসসি তে প্রবাবলি এটা আসছিল, আমার আদমজিতে এটা আসতো খুব। আমাদের কলেজের এক্সাম গুলোতে এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, সো এই পার্টটা একটু আমরা সিরিয়াসলি দেখি। আচ্ছা, আমরা একটা উপবৃত্তাকার পথ কনসিডার করি। আচ্ছা, উপবৃত্ত তো পড়ে আসছি না, উপবৃত্ত, রাইট? হ্যাঁ। উপবৃত্ত আমরা চিনি অলরেডি, তো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা উপবৃত্তাকার পথ। তার সেন্টার টু সেন্টার একটা একটা ডিস্টেন্স আঁকি আমরা। এটাকে যেন কি অক্ষ বলে, বৃহদাক্ষ না কি যেন বলে, এটাকে মনে নেই আমার। ইংলিশে জানি কি বলে, ওটাও মনে নেই বাইরে। মনে আছে কারো? এটারে বলে বৃহদাক্ষ একটা আর একটা ক্ষুদ্রাক্ষ, তাই না? হ্যালো, হ্যাঁ। রেসপন্স করেন। রেসপন্স না করলে আমি মিটিংটা এন্ড করে দিয়ে চলে যাবো একটা। এটা সোজা এমনি। সেটাকে আমি ফ্রিডম দিয়ে রাখি। ওকে, ধরলাম এটা একটা উপবৃত্তাকার পথ। আমরা জানি পৃথিবী বা প্রত্যেকটা গ্রহ বা প্ল্যানেট সূর্যকে কেন্দ্র করে ঘুরে, রাইট? এন্ড হ্যাঁ। আমরা এটাও জানি যে উপবৃত্তাকার পথে ঘুরে, এটা ছোটবেলার একটা জিনিস। হুম? তো কেপলার যেটা বলছে আমাদেরকে, কেপলার বলছে হচ্ছে প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তাকার যে কোনো একটা ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে আবর্তন করে। হ্যাঁ, ফোকাস গুলো চিনি আমরা। এটা ছিল আমাদের একটা ফোকাস, এটা ছিল একটা ফোকাস, রাইট? হ্যাঁ। ওকে, সো এটা হচ্ছে আমাদের দুইটা ফোকাস উপবৃত্তের জন্য। তো আমরা একটু ফোকাস গুলোকে ডিনোট করি যে আসলে কি হয় ফোকাসে। তাহলে আমি যেটা বলছি সেটা হচ্ছে এরকম যে ধরলাম গ্রহ হচ্ছে, এটাকে একটাই গ্রহ নাম দিই, পৃথিবী। দিস ইজ পৃথিবী, হ্যাঁ। আচ্ছা, তো পৃথিবী যেটা করে সে হচ্ছে আমাদের, দিস ইজ আর্থ, আর্থ অথবা প্ল্যানেট, হ্যাঁ ঠিক আছে। সো দিস ইজ প্ল্যানেট বলি আমরা, আর্থ না বলি, হ্যাঁ, প্ল্যানেট অর আর্থ। আর এটা হচ্ছে আমাদের সান, তাই তো? হ্যাঁ। এটা হচ্ছে আমাদের সান, দিস ইজ সান, এন্ড দিস ইজ অলসো সান। তো কেপলার যেটা বলছে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের উপবৃত্তের সেন্টার, আর এটা হচ্ছে আমাদের কি যেন বলে এটাকে, ফোকাস, রাইট? তো কেপলার যেটা বলছে যে প্রত্যেকটা গ্রহ সূর্যকে উপবৃত্তের যে কোনো একটা ফোকাসে রেখে বৃত্তাকার পথে আবর্তন করে। তো এই গ্রহগুলো যেটা আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের এরকম গ্রহ, সে কি করবে, এরকম একটা আবর্তন দিতে থাকবে আমাদেরকে অলওয়েজ, তাই না? রাইট?
সে একটা উপবৃত্তাকার পথে আবর্তন দিবে, বাট সে যেটা করবে একটা নির্দিষ্ট ফোকাসকে সেন্ট্রালাইজ করে সে আগাবে। ইদার এই ফোকাস, ইদার এই ফোকাস। এটাকে আমরা এস বললে, এটাকে আমরা এস প্রাইম বলতে পারি। সো কেপলার যেটা বলছে যে আমাদের প্ল্যানেট বা আর্থ সে যেটা করে সেটা হচ্ছে সূর্যকে সে এই উপবৃত্তাকার পথের যে কোনো একটা ফোকাসে রাখে, ইদার এই ফোকাস অর এই ফোকাস রেখে সে নিজের মতো উপবৃত্তাকার পথে আবর্তন করতে থাকে। ক্লিয়ার? বুঝতে পারছি? জাস্ট এটাই। বাংলায় যদি এটাকে আমি লিখি, এরকম লেখা যায় যে প্রত্যেকটা প্ল্যানেট, ইচ প্ল্যানেট, আচ্ছা আমি বাংলায় লিখে দিই। প্রত্যেকটি গ্রহ, বুঝছি সঞ্জিদা? হ্যাঁ, বুঝছি। উনি বুঝছে নাকি জিজ্ঞেস করেন ওরে। বলো নাকি? হ্যালো, ও কি ক্লাস করতেছে? করতেছে তো মনে হয়। করতেছে না, আমি তো জানি। মাইক অফ করেন। মাইক অফ করতে বলছি। এই মাইক অফ করে না কেন? কে এটা? হুজ দিস? মনি। ও ক্লাস অন করে বাইরে গেছে, আমি তো জানি কোথাও গেছে। বলেন অফ করতে। আচ্ছা, তাইলে আমাদের পয়েন্টটা দাঁড়াইতেছে হচ্ছে এরকম যে ভাই আমি এখানেই আছি কিন্তু আমার কথা শোনা যাচ্ছে না। আমি আজকে রেকর্ডিং ক্লাস দিব না আসলে আপনাদের। আমি রেকর্ড করতেছি বাট দিব না। সো ক্লাস না করলে আই হ্যাভ নাথিং টু ডু। আমি বারবার কথা বলতেছি কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না। ওকে, আই ডোন্ট নো হোয়াট ইজ গোইং অন, বাট আমাদের পয়েন্টটা তাইলে এরকম যে প্রত্যেকটি গ্রহ সূর্যকে উপবৃত্তের যে কোনো একটা ফোকাসে রেখে উপবৃত্তের পথে আবর্তন করবে। এটা ইচ প্ল্যানেট, সবগুলা পৃথিবীর হোয়াট এভার, পৃথিবী, তারপর হচ্ছে মার্স, জুপিটার, অল আর ডুইং দ্য সেম থিং। ক্লিয়ার? ওকে, সো এই পজিশনটাকে আমরা একটা র্যান্ডম নাম দিই, এ বি, এটাকে আমরা নাম দিই হচ্ছে বি বার। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে বলতে পারি হ্যাঁ। ও হচ্ছে উপবৃত্তের সেন্টার, এস হচ্ছে উপবৃত্তের ফোকাস, এস প্রাইম আরেকটা ফোকাস, রাইট? এই এস আর এস প্রাইমের যে কোনো একটা পজিশনে সূর্যকে রেখে প্ল্যানেটটা উপবৃত্তাকার পথে আবর্তন করবে। ক্লিয়ার? ওকে, সো আমাদের এটা হচ্ছে কেপলারের ফার্স্ট ল। কেপলারের সেকেন্ড ল যেটা বলছি এটা হচ্ছে প্রত্যেকটি গ্রহ, হুম, আমরা আরেকটা আমাদের উপবৃত্তাকার পথ নিই, একটু বড় করে রাখি। Okay? প্রত্যেকটা গ্রহ, ধরলাম আমাদের সূর্যটা এই পজিশনটাতে আছে, দিস ইজ আওয়ার এস। ওকে, আচ্ছা, ধরলাম গ্রহটা সূর্যের সংযোজক রেখা। ওকে, সো আমরা এইখানে নাম দিলাম হচ্ছে আমাদের এটা একটা প্ল্যানেট। ক্লিয়ার? দিস ইজ প্ল্যানেট। হুম। তো ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এরকম যে গ্রহটি, আমাদের যে গ্রহ আছে সেই গ্রহটা ও সূর্যের সংযোজক রেখা সমান সময়ে, এটা বুঝবেন না আমি বলে দিচ্ছি, বুঝে নিন, সমস্যা নেই। সমান ক্ষেত্রফল, মানে সেম টাইমে এদের যে একটা কানেক্টিং পয়েন্ট, সেম টাইমে সেম অ্যামাউন্ট অফ এরিয়া কভার করবে, অ্যাকচুয়ালি ইংলিশে বলতে চাই। সমান ক্ষেত্রফল কভার করে।
এই কথাটার মানে হচ্ছে ধরেন এটা একটা পজিশন একটা প্ল্যানেটের বি, সিমিলারলি এটা একটা পজিশন একটা প্ল্যানেটের, এটাকে আমরা বলি এ পজিশন, আমরা জাস্ট র্যান্ডম। এটা একটা পজিশন বি পজিশন, ধরেন এটা একটা পজিশন সি পজিশন। আচ্ছা, তো আমরা যদি এটাকে এইভাবে চিন্তা করি যে লেট ধরি প্ল্যানেটটি টি সময় পর টি সময় পর আমাদের সি পজিশন থেকে সি বিন্দু থেকে থেকে এতে আসলো, জাস্ট ধরেন, হ্যাঁ আসলো সিমিলার অ্যামাউন্ট অফ আবারও পরবর্তী টি সময় পর ই হতে বিতে আসলো। তাহলে প্রথম পয়েন্টটা হইতেছে হচ্ছে এরকম যে প্রথমে আমাদের গ্রহটা সি পজিশনে ছিল, সে টি অ্যামাউন্ট অফ টাইম ট্রাভেল করে এতে আসলো, হ্যাঁ টি অ্যামাউন্ট অফ টাইম। হ্যাঁ, সিমিলারলি সেম টি অ্যামাউন্ট অফ টাইম ধরে নিচ্ছি বি থেকে ডিতে আসতে তার সেম টি অ্যামাউন্ট অফ টাইমই লাগে। এখন বলা হচ্ছে যে সেম টাইমে যতটুকু ডিস্টেন্স কভার করুক সে সিমিলার অ্যামাউন্ট অফ ক্ষেত্রফল অতিক্রম। তার মানে দেখেন সি বিন্দু থেকে এ বিন্দুতে যাওয়ার সময় সে কতটুকু ক্ষেত্রফল কভার করলো, এইটুকু না, হ্যাঁ, এইটুকু ক্ষেত্রফল কভার করছে না, হ্যাঁ, করছে কি বুঝছি, এইটুকু এইটুকু ক্ষেত্রফল কভার করছে। হ্যাঁ, আচ্ছা, তার মানে এইটুক ক্ষেত্রফল সে কভার করছে টি টাইমে। ওকে, আচ্ছা টি টাইমে এইটুক ক্ষেত্রফল সে কভার করছে সি বিন্দু থেকে টি বিন্দুতে আসার জন্য এ বিন্দুতে আসার জন্য। সিমিলারলি সে এই সেম অ্যামাউন্ট অফ টাইমে বি থেকে ডিতে আসছে, সেইখানে বি থেকে ডি আসতে আসতেও তার সিমিলার টি টাইমই সময় লাগছে। ওকে, তাইলে দেখেন বি থেকে ডিতে যখন আসছে সে এইটুক কভার করছে না, তাহলে কেপলারের ল অনুযায়ী সমান সময়ে সমান সে ক্ষেত্রফল অতিক্রম করবে। তার মানে আমাদের ক্ষেত্রফল এ এস সি আর ক্ষেত্রফল বি এস ডি সেম হবে। সো এরিয়া এ এস সি ইকুয়ালস এরিয়া বি এস ডি। বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝছি। তার মানে সেম অ্যামাউন্ট অফ টাইমে সেম অ্যামাউন্ট অফ এরিয়া সে কভার করবে। দিস ইজ অল অ্যাবাউট অ্যাকচুয়ালি কেপলার সেকেন্ড ল। এটা খুবই ইম্পর্টেন্ট, একদম জেনারেলি বলতেছে এটা খুব ইম্পর্টেন্ট। আমি নিজে এই ল আদমজিতে মানে কয়বার লিখছি, ফার্স্ট ল সেকেন্ড ল স্পেশালি এইচএসসি তো আমাদের বেলা মেবি আসছিল আমার যত মনে পড়ে, আই ডোন্ট নো, আই ডোন্ট রিমেম্বার অ্যাকচুয়ালি। ওকে, এটা কেপলারের সেকেন্ড ল ছিল। কেপলার আরেকটা ল দিছে, কেপলার আমাদেরকে থার্ড যে লটা দিছে সেটা হচ্ছে এরকম যে যে কোনো গ্রহের পর্যায়কাল, ওকে যে কোনো আমাদের গ্রহ, ওকে পর্যায়কাল জিনিসটা কি আমরা জানি যে একটা এসএইচএম যদি থাকে আমাদের কাছে, এসএইচএম বলতেছি একটা পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন যদি আমাদের থাকে, ধরলাম ওই যে আবার সেম অ্যামাউন্ট অফ আমাদের এটা সান, এটা ধরলাম এই সানটা এইখানে আছে, হ্যাঁ যে কোনো একটা রাখলেই তো হচ্ছে, তাই না? আমরা বলছি না যে কোনো একটা ফোকাসে রাখলেই হবে। So, আমরা ধরলাম এই সানটা এখানে আছে, এটা একটা অক্ষ এটা একটা অক্ষ এটা সেন্টার, এই সানটা হচ্ছে এখানে আছে, আমাদের প্ল্যানেটটা হচ্ছে এটা, দিস ইজ প্ল্যানেট। এখন আমাদের কেপলাস থার্ড ল বলতেছে যে কোনো গ্রহের পর্যায়কালের বল, পর্যায়কাল কি ধরলাম এই প্ল্যানেটটা পুরা পথ ঘুরে এই প্ল্যানেটের এই পজিশনটাতেই আবার ব্যাক করতে যে টাইমটা লাগে সেটাই তো তার পর্যায়কাল, তাই না? এটা আমরা অলরেডি জানি। এই যে পর্যায়কাল, হ্যাঁ, এই পর্যায়কালটা এর বর্গ যেটা আছে, অর্থাৎ এই পর্যায়কালটা যদি হয় টি, আমরা ধরে নিচ্ছি টি ইকুয়ালস পিরিয়ড
of that planet এই পর্যায়কালটা টি যদি হয়, তাহলে এই টি এর বর্গ বা স্কোয়ার হচ্ছে ওই উপবৃত্তাকার পথের অর্ধপরাক্ষের বা অর্ধ বৃহদক্ষের সমানুপাতিক ঘনের সমান। কথাটার মানে দাঁড়ায় হচ্ছে এরকম যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব। এই কথাটা আমি এভাবে বুঝাই দিই। এই পুরা জিনিসটার বৃহদক্ষ হচ্ছে, অনেকে আপনারা পড়ছেন, তুহিন ভাই অনেক ভালো পড়ানোর এই কথা, এইটুক রাইট, বৃহদক্ষ। এই যে লিখছি। তাইলে এই বৃহদক্ষের অর্ধেক কোনটা বলেন তো? এই পুরাটা যদি হয় এ ডিস্টেন্স, 2a ডিস্টেন্স, এই পুরাটা যদি হয় 2a ডিস্টেন্স, তাহলে এ ডিস্টেন্স কোনটা? এটা এটা কি দেখেন, এটা তো অনেকে তো পড়ার কথা, এগুলা রিসেন্টলি পড়তেছেন, এক্সামও দিছেন। সো এই পুরা বৃহদক্ষটা যদি হয় 2a, তাহলে এই অর্ধেকটা হবে এ, রাইট? হ্যাঁ, তো আমাদের হ্যাঁ কেপলার সাহেব বলছেন যে ওই প্ল্যানেটটা যে ইলিপসিক্যাল পথে বা উপবৃত্তাকার পথে রোটেট করতেছে বা পিরিয়ডিক মোশন দিচ্ছে, তার একটা পিরিয়ড আছে, সেই পিরিয়ডটা হচ্ছে আমাদের টি। অর্থাৎ সে টি সময় পর পর একটা বিন্দু দিয়ে রোটেট করে, পিরিয়ডিক মোশন। এই টি এর বর্গ হচ্ছে আমাদের, এই টি এর যেটা বর্গ অর্থাৎ টি এর স্কোয়ার, ওই উপবৃত্তাকার যে পথ আছে সেই উপবৃত্তাকার পথের বৃহদক্ষ একটা আছে 2a। এই বৃহদক্ষের অর্ধেক এ তার কিউবের সমান করে। বুঝাইতে পারছি? অর্থাৎ হ্যাঁ আমরা বুঝছি। এটাকে এইভাবে ডিফাইন করতে পারি যে যে কোনো গ্রহের পর্যায়কাল আছে, এটা আমাদের ইম্পর্টেন্ট। এই পার্টটা কিন্তু ম্যাথ আসে এখান থেকে, হ্যাঁ, এই সূত্র থেকে, এই ফর্মুলা থেকে। যে কোনো গ্রহের পর্যায়কাল এর বর্গ উপবৃত্তাকার পথের পথের উপবৃত্তাকার কক্ষপথ হয় অ্যাকচুয়ালি, সো আমরা কক্ষপথ লিখি। কক্ষপথের অর্ধ বৃহদাক্ষের ঘনের, ঘনের মানে কিউবের অ্যাকচুয়ালি, মানে প্রপোর্শনাল টু দি কিউব অফ দ্যাট এ, রাইট? ঘনের সমানুপাতিক। কারণ আমরা এটাকে হ্যাঁ, লিখতে পারি টি হ্যাঁ স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব। আচ্ছা, তো টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব, তাহলে এখান থেকে আমরা এটাও লিখতে পারি টি স্কোয়ার সমান কে এ কিউব, রাইট? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কে সমান টি স্কোয়ার ডিভাইডেড এ কিউব। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে টি স্কোয়ার আর এ কিউবের রেশিও অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, রাইট? তাহলে প্রথম গ্রহের জন্য যদি এটা হয় টি1 স্কোয়ার ডিভাইডেড এ1 কিউব, আর দ্বিতীয় গ্রহের যদি হয় টি2 স্কোয়ার ডিভাইডেড আমাদের এ2 কিউব, বলা যায়, যেহেতু কনস্ট্যান্ট। হ্যাঁ, তো এই ধরনের ম্যাথমেটিক্স হচ্ছে আমাদের লাগবে, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে। বুঝতে পারছি? ওকে, হ্যাঁ বুঝছি। ওকে। সো আজকের ক্লাসটা আমরা এক্সটেন্ড করতে চাচ্ছি না, যেহেতু প্রথম ক্লাস। আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে কেপলার ল থেকে নিউটনের লতে যাব। তারপর আমরা গ্র্যাভিটেশন এগুলো নিয়ে অনেক এক্সটেন্ডেড কথাবার্তা বলবো। ক্লিয়ার? সো জি আমি ভাইয়া। কোনো লেকচার দিব না, রেকর্ডেড ভিডিও আছে আমার কাছে, বাট আমি দিব না। নিজের ক্লাস নিজের করতে হবে, নোট করতে হবে। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ।